বলা শেষ করে ইচ্ছে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। পিছন পিছন ছুটতে ছুটতে এতক্ষণ মোবাইলে চলাকলটা কাটলো রাকা। সঙ্গে সঙ্গে বাইক ব্রেক করলো প্রাপ্ত। সবে যেন ভিতর থেকে শ্বাস বেরোলো ওর। কানে গোজা ব্লুটুথটা কান থেকে খুলে নিজের ঠোঁট কামড়ে ধরল ও। ইচ্ছেকে ছেড়ে হসপিটাল থেকে চলে আসলেও ওকে নিয়ে চিন্তা হচ্ছিল প্রাপ্তর, তাই ওই রাকাকে হসপিটালে যেতে বলেছিল ইচ্ছেকে দেখতে যেতে। কিন্তু রেস্টুরেন্টে ঢুকে রাকা কল করেছিল ওকে, ব্লুটুথে রিসিভ করে কয়েকবার হ্যালো হ্যালো বললেও প্রত্যুত্তর পায়নি প্রাপ্ত। ভেবেছিল রাকা হয়তো ভুলে ডায়াল করেছে। ও নিজেই কল কেটে দিতে যাচ্ছিল, কিন্তু ইচ্ছের স্বর শুনে আর কলটা কাটতে ইচ্ছে করেনি ওর। ওদের কথোপকথন শুনতে শুনতেই প্রাপ্ত বাইক চালিয়েছে পুরোটা পথ। কিন্তু ইচ্ছে শেষ কথায় কিছু তো ছিল। গায়ের সমস্ত জোর যেন সব হারিয়ে ফেলল ও হঠাৎই। মাঝ রাস্তায় নিজের বিমর্ষত্বটা নিয়ে বাইক দাঁড় করিয়ে রেখেছে। ইচ্ছে প্রেমে পড়বে না, ইচ্ছে তো প্রেমে উতল হবে। প্রেম জোয়ারে উত্থান লাভ করবে সে, মাতাবে প্রেম পাগলামিতে। কানে শুধু এই কথাগুলোই বাজতে লাগলো প্রাপ্তর। পিছনের হাজারো গাড়ির হর্নের শব্দ কানে আসলো না ওর। মন প্রাণ জুড়ে বরং এক তীব্র লোভের সঞ্চারণ। ওই ইচ্ছে নদীতে ভরাডুবি হোক শুধু প্রাপ্তর, প্রেম জোয়ার হোক তো হোক প্রাপ্তর নামে, শুধুই প্রাপ্তর নামে। সন্ধ্যায় কফি বানাবে বলে কিচেনে ঢুকে খইকে দেখে দরজায় দাঁড়িয়ে গেল প্রাপ্ত। খই খুব মনোযোগ দিয়ে কাবার্ডগুলো দেখছে, যেন কিছু খুঁজছে ও। দিনগুলোর সাথে মিষ্টি ঘরের নিজেকেই মানিয়ে নিয়েছে খই। আর এই বাসায়ও ওর আসা যাওয়া হয় সাদিক সাহেবের কাছে পড়ার উদ্দেশ্যে। তবে ওর সাথে তেমন কথা বলা হয়ে ওঠেনি প্রাপ্তর। বলা বাহুল্য, খই সুযোগ দেয়নি এমনটাই মনে হয়েছে ওর, তাই নিজে থেকেই দূরত্ব বজায় রেখেছে প্রাপ্ত। আজও তাই দরজায় দাঁড়িয়ে বলল, তুমি কিচেনে কেন? আটকে উঠল খই। সেদিন সাদিক সাহেবের কথায় ওর মনে প্রাপ্তকে নিয়ে কোনো এক আতঙ্ক ঢুকে গেছে যেন। কি, কেন, কোনো উত্তর নেই এসবের, তবে আছে কোনো এক ভয়। তাই প্রাপ্ত যখন বাসায় থাকে না তখনই ও পড়তে আসে এই বাসায়। তবে আজকে এই সময় আসতে বাধ্য হয়েছে ও। সাদেক সাহেব ওর হাতে বানানোর খাবার খেতে চেয়েছিলেন। ও কিছু বলার আগেই প্রাপ্তর পাশ থেকে পিয়ালি বলল, জানিস ভাইয়া, আজ বাবা ওর হাতের রান্না খেতে চেয়েছে, তাই এইভাবে। প্রাপ্ত বিস্ময়ে বলল, ওর হাতের রান্না মানে? তুমি রান্না জানো খই? মায়ে করতে না দিলেও সব শিখাইছিল আমারে। খই ধীর গলায় বলল। পিয়ালি প্রাপ্তর কানে ফিসফিসিয়ে বলল, বাবার পছন্দের তারিফ করতে হয় রে ভাইয়া, দেখ না জেনে শুনে রান্না জানে, বৌমা এনেছে দেখছিস একদম। প্রাপ্ত এক পলক ফাঁকা দৃষ্টিতে তাকালো পিয়ালির দিকে। পিয়ালি গলা ঝেড়ে বলল, আহারে, বাবা আমার শখ করে বইয়ের হাতে রান্না খেতে চাইলো, খই তো মনে হয় কিছুই খুঁজে পাচ্ছে না। এক কাজ কর ভাইয়া, আমি তো কিছু পাই না, তো তুই বরং হেল্প কর ওকে। নিজে কিছু পড়তে চাস না আবার, বাবার কিন্তু তোর রান্নার টেস্ট মুখস্থ। সো নো চিটিং, আমি পড়তে গেলাম, ভাই। পিয়ালি চলে গেল। প্রাপ্ত কোনো উপায় না দেখে কিচেনে ঢুকলো। ওকে ভেতরে ঢুকতে দেখে ইতস্তত করতে করতে ওড়নায় আঙুল পেঁচাতে শুরু করেছে খই। প্রাপ্ত লক্ষ্য করেছে ওর অস্বস্তি। চট জলদি যাবতীয় জিনিস বের করে দিয়ে বলল, আমি দূরেই থাকছি, তুই নিজের মতো করেই রান্না করো। আস্তে ধীরে নিজের কাজ শুরু করলো খই। প্রাপ্ত অনেকটা দূরে দাঁড়িয়ে ফোন কল করছে। কাজ করতে করতে আর চোখে ওকে লক্ষ্য করছিল খই। প্রাপ্তর নজর পুরোপুরি ফোনে। প্রাপ্তকে লক্ষ্য করতে গিয়ে অসাবধানবশত গরম তেলের কিছুটা ছিটে এসে হাতে লাগে খইয়ের। শব্দের মৃদু আর্তনাদ করে উঠল ও। ফোন ছেড়ে ছুটে এসে হাত ধরল প্রাপ্ত। বাসায় ফেরার সময় কিচেনের জানলায় চোখ পড়তেই প্রাপ্তকে খইয়ের হাত ধরে থাকতে দেখলো মিষ্টি। তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল ও। সেকেন্ড দুই দাঁড়িয়েই থেকে জোরে একটা কৃত্রিম হাসি ফুটালো ঠোঁটে। ওর এমন ঋণাত্মক অনুভূতি হওয়াটাকে স্বাভাবিকভাবে নিতে চায় ও। প্রাপ্ত ছেলেটা এমন, যার প্রতি যে কারোর মুগ্ধতা আসা আবশ্যক। ব্যতিক্রম হয়নি ওর ক্ষেত্রেও। তাই সে মুগ্ধতার মানুষটাকে অন্য একটা মেয়ের সাথে দেখে এমন অনুভব হচ্ছে ওর, যেটার কোনো মানেই হয় না। প্রাপ্ত তার সাথেই ভালো থাকুক, যাকেও ভালোবাসে, এটাই হওয়া উচিত। মৃদু হেসে সাইড ব্যাগের ফিতাটাও ধরে নিজের রুমের দিকে পা বাড়ালো মিষ্টি। দরজার লক খুলে ব্যাগ রেখে টেবিলের পানির গ্লাস পানি শেষ করলো আগে। একটা বড় সড়ো শ্বাস ফেলে সবে বিছানায় বসতে যাবে, বিছানায় থাকা কাগজগুলো দেখে থমকে দাঁড়িয়ে রইল মিষ্টি। 3টে কাগজ পাশাপাশি।
মাঝেরটাতে অতি সুন্দরভাবে লেখা আই লাভ ইউ মিষ্টি, উইল ইউ ম্যারি মি। এটা দেখে দুদণ্ড থেমে রইল মিষ্টি। কে লিখেছে এটা ভাবার আগে ওর চোখ পড়ল পাশের কাগজ দুটোতে। ডান পাশে একটা প্রমোশন লেটার, বা পাশে ট্রান্সফার লেটার, মিষ্টি বুমুর। দুটো কাগজই সাফওয়ানের। কাপা কাপা হাতে ট্রান্সফার লেটারটা হাতে নিতে যাবে কেউ একজন বলল, আগে কাগজ তুলিস না মিষ্টি। মিষ্টি থেমে পিছে ফিরল। দরজার বাইরে থেকে ঘাড় চুলকে ভিতরে ঢুকলো সাফওয়ান। মিষ্টি আর চোখে তাকিয়ে রইল ওর দিকে। সাফওয়ান ওর দিকে তাকিয়ে থেকে স্পষ্ট স্বরে বলে উঠল, আই লাভ ইউ। আরো বড় বড় চোখে তাকালো মিষ্টি। মুচকি হেসে সাফওয়ান পিছিয়ে গেল। দরজার কাছে দেয়ালে পিঠ ঠেকিয়ে বুকে হাত গুছে দাঁড়িয়ে বলল, এই লুকিয়ে দিস না, সেই ছোটবেলা থেকে একসাথে আছি। তোর প্রেমে পড়াটা কিন্তু একটুও আশ্চর্য মতন কিছুই না। সাফওয়ান, এসব। সাফওয়ান সোজা হয়ে দাঁড়ালো। মিষ্টি থামলো। সাফওয়ান গলা স্বাভাবিক করে বলল, ভালোবাসা বলতে শিকার পর থেকে ভালোবাসার মতো একটা মানুষ খুঁজেছি মিষ্টি। পেয়েও গিয়েছিলাম বলে মনে হচ্ছিল এবারে। অনাথ বলে শিক্ষা জীবনে প্রতিষ্ঠিত শিক্ষার সাথে আর একটা জিনিস শিখেছি, অনাশ্রমে বড় হওয়ার অনাথকে ভালোবাসা যায় না। জানিস মিষ্টি, কলেজে যে মেয়েটা আমাকে এই শিক্ষা দিয়েছিল, পুলিশ জয়েন করার পর সে ফিরে আসতে চেয়েছিল আমার জীবনে, কিন্তু ততদিনে বুঝলাম আমার মন অন্যরকম। সে কোনো কাউকে ভালোবাসতে পারবে না, আর সেই মানুষটা তুই। তোকে আমি ভালোবাসি মিষ্টি। শ্বাস আটকিয়ে দাঁড়িয়ে রইল মিষ্টি। প্রাপ্তর প্রতি ওর অনুভূতি একান্তই ওর অনুভব। সেটা আজ অবধি কাউকে জানতে দেয়নি ও। একা একা একতরফাই মুগ্ধতাই কেটেছে ওর দিনগুলো। নিশ্চিত ছিল ওর অনুভব পূর্ণতা পাবার নয়। তবে আজ সাফওয়ান যা বলল তাও তেমন অনাকাঙ্ক্ষিত ওর জন্য। এর বিপরীতে হ্যাঁ বলার পরিস্থিতি যেমন নয়, না বলার সাহসটাও ওর নেই। সাফওয়ান বলল, আমি জানি প্রেম, ভালোবাসা, বিয়ে, সংসার এসব নিয়ে কখনোই ভাবিস না তুই। এটাও জানি আমরা এই ভালোবাসা প্রকাশের জন্যে আমাদের সম্পর্কটা আগের মতো থাকবে না। তাই উপান্ত না দেখতে পেয়ে বাধ্য হলাম। তোর উত্তরে হ্যাঁ এলে এই প্রমিস লেটারটা আমরা হাতে দিস। আমি চাই তোর হাত থেকে লেটারটা অফিসিয়ালি আমার নামে হোক। আফটার অল তোকে নিয়ে তোর সংসার করতে হবে, তাই না? সাফওয়ান থামলো। একটা শুকনো কাশি দিয়ে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে আবারও বলল, আর যদি উত্তর না হয় ট্রাপোস্ফিয়ার লেটারটা দিস এই শহরে। তোর জীবনে সাপনার ছোঁয়াটাও থাকবে না। উত্তর এখন দিতে হবে না, সময় নিয়ে জানাস। আছে। এক মুহূর্ত দেরি না করে সাফওয়ান বেরিয়ে গেল। শ্বাস ছেড়ে ধপ করে বিছানায় বসে পড়ল মিষ্টি। ট্রান্সফার লেটারের দিকে তাকিয়ে রইল একাধারে। চোখ থেকে টুপটাপ জল গড়াতে লাগলো ওর। আর ভিতরে হয়তো এক নীরব আর্তনাদ। ইচ্ছে? রাকিনের গলা শুনে গান থামালো ইচ্ছে। চোখ মিলে তাকালো ও। অনেকক্ষণ আগেই রাত নেমেছে ধরণীর বুকে। সুইমিং পুলের পানিতে বাগানের আলোগুলোর প্রতিফলন জলজল করছে, কিন্তু আকাশে মেঘের আনাগোনা। কালো মেঘের আড়ালে থাকা চাঁদ দেখা যাচ্ছে না। ইচ্ছে পানিতে পা ডুবিয়ে বসে আছে অনেকক্ষণ হলো। কাগজে নৌকা বানিয়ে সুইমিং পুলের পানিতে ভাসিয়েছে। টমি এতক্ষণ হাঁটছিল ওর পাশ দিয়ে। যেই না ইচ্ছে গিটার নিয়ে গান ধরেছে, ও গিয়ে সুন্দর মতন পাশে শুয়ে পড়েছে ইচ্ছে। রাকিনের কণ্ঠ শুনে টমিও উঠে দাঁড়ালো। গা ঝাড়া মেরে ইচ্ছের গা ঘেঁষে বুঝলো হয়তো কেউ এসেছে। ইচ্ছে কোল থেকে গিটারটা সরিয়ে পাশে রাখলো। পিছনে হাত দিয়ে আকাশের দিকে মুখ করে বসে বলল, কেমন আছিস? রাকিন ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, বাবা এসেছে? ইচ্ছে ঠোঁট টিপে হাসলো। রাজিম মাহমুদ এই বাসায় এসেছে মানে আবারও ওদের বিয়ের কথা। আর তার মানে রাকিন ভালো নেই। রাকিন এগোলো। ইচ্ছের পাশে হাঁটু গেড়ে প্যান্ট ভাঁজ দিতে দিতে বলল, তারপর কার সাথে একাকার হয়ে আলোর বৃত্তে মেশার প্ল্যান করছিস তুই? নিজেকে ইমাজিন করে নে না। আমি তুই আজ একাকার হয়ে মিশবো আলোর বৃত্তে। ইচ্ছের কৌতুকের সুর।
রাকিন এক পলক ওর দিকে তাকালো, তারপর পানিতে পা ভিজিয়ে বসে সামনের একটা কাগজের নৌকা হাতে তুলে নিল ও। এক ধানে নৌকাটার দিকে তাকিয়ে থেকে নিজেও সুর তুলল। আমার মতো তুইও খেয়াকে মিস করিস? খেয়ার নাম শুনে কেউ কলিজা খামচে ধরলো যেন রাকিনের। নিজেকে সামলে মুখে বলল, ও আমাকে মিস করে না ইচ্ছে, তাই আমি ওকে মিস করি না, বলতে চাই। ইচ্ছে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। ও জানে এটা রাকিনের মনের কথা নেই। কথা ঘোরাতে বলল, আচ্ছা আন্টি কেমন আছে? আমাদের বিয়ে না হওয়া অব্দি বোধহয় সে পুরোপুরি ভালো থাকবে না। আর আমাদের বিয়ে হলে ইসলাম ভালো থাকবে না। মনে মেঘ জমলেও ইচ্ছের কথায় রাকিন হেসে দিল। খানিকক্ষণ হেসে আবারও গম্ভীর হয়ে গেল ও। হাতের কাগজের নৌকা আবারও পানিতে ভাসিয়ে দিল। ইচ্ছে বলল, এভাবে আর কতদিন রাকিন? রাকিন পানির দিকে দৃষ্টি স্থির রেখে বলল, যতদিন না নতুন করে দুর্বলতা তৈরি হচ্ছে ততদিন। তোর দিক থেকে কোনোদিনও আমি হবে না সেটা জানি। তুই তো অনেক শক্ত মনের মানুষ, আমার তো আমাকে নিয়ে যত অভিযোগ। কিন্তু যদি কোনোদিন আমি দুর্বল হয়ে পড়ি তখন কি হবে রাকিন? রাকিন বিস্ফোরিত চোখে তাকালো ইচ্ছের দিকে। ইচ্ছে শীতল চাউনি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো রাকিন। উত্তর না দিয়ে চলে যাচ্ছিল ও। তারপর কি ভেবে পেছনে ফিরল, একটা শুকনো ঢোক গিলে বলল, এতগুলো বছর হলো দুজনে একসাথে আসছি। বিশ্বাস কর, বাবাকে হ্যাঁ বলার জন্য যেমন এখনো আমি প্রস্তুত নই, ঠিক তেমনই তোকে বারণের উপায় এখনো আমি খুঁজে পাইনি ইচ্ছে। তাই হয়তো জানি না তোর সেই দুর্বলতার পরিণতি কি। বলতে পারিস এদিক দিয়ে আমি নিরুত্তর, নিরুপায়। কিন্তু আমি তো। কথা শেষ না করেই রাকিন চলে গেল। ইচ্ছে পা দিয়ে পানিতে নাড়া দিল। টমি এগিয়ে আসলো ওর দিকে। ওকে কোলে নিয়ে ওর গায়ে হাত বুলাতে লাগলো ইচ্ছে। টমি শব্দ করে হয়তো বোঝালো, যাই হয়ে যাক আমি আছি তোমার পাশে। ইচ্ছে হেসে দিয়ে বলল, দ্যাটস দ্য প্রবলেম বাডি। এই পাশে থাকা দায়িত্বগুলোর বেড়াচালেই আমার জীবন। দেখ, রাকিনও আজ ভাষাহীন, ভয় পেয়ে গেছে বেচারা। ভেবেছে সত্যি সত্যি আমি ওর প্রেমে পড়ে যাব। দুবার আওয়াজ করে টমি ভাপ নিয়ে নামলো ওর কোল থেকে, যেন বোঝালো রাকিনি ওর জন্য পারফেক্ট, তার প্রেমে পড়া উচিত ইচ্ছের। ইচ্ছে ঠোঁট টেপে হাসি আটকালো। টমি কাকে কাকে পছন্দ করে তার লিস্ট অনেক লম্বা, কিন্তু কাকে পছন্দ করে না সেই লিস্টে একমাত্র একজনই আছে। টমির উপদেষ্টা ভাবকে ক্ষিপ্ততায় বদলে দেওয়ার জন্য ওই একটা নামই যথেষ্ট। ইচ্ছে মুচকি হেসে ধীর গলায় বলল, টমি, হোয়াট অ্যাবাউট প্রাপ্ত? টমি তৎক্ষণাৎ শব্দ করতে শুরু করে দিল। গিটারের পাশে থাকায় নৌকা বানানোর সবগুলো রঙিন কাগজ পা দিয়ে সুইমিং পুলে ফেলে দিতে লাগলো ও। শব্দ করে হাসতে লাগলো ইচ্ছে। ওর হাসির প্রতিধ্বনি হয়ে পুরো বাসায় বাজতে লাগলো বারবার। এক সময় মেঘও ডেকে উঠল ক্ষীণস্বরে। হয়তো ইচ্ছের কথার প্রত্যুত্তরে বলল, টমি, এই হিংসুক কর্মকাণ্ডের কারণ যেমন প্রাপ্ত, ঠিক তেমনি ইচ্ছের ঠোঁটের হাসির কারণটাও প্রাপ্ত। সো ইটস অল অ্যাওয়ার্ড প্রাপ্ত, অনলি প্রাপ্ত। মুষলধারে বৃষ্টি হচ্ছে আজ। মিষ্টি ঘরের ছাদে হাঁটু জড়িয়ে বসে আছে খই। ছাড়া চুলগুলো ঘাট থেকে মেঝেতে পড়ে আছে বিস্তৃতভাবে। বৃষ্টির পানির সাথে খইয়ের চোখের পানিও মিলেমিশে একাকার। এই কয়দিনে অনেক কষ্টে নিজেকে পাথর করে রেখেছিল ও। আজ হঠাৎই মেঘলা আকাশ দুর্বল করে দিয়েছে ওকে। ভাদুল গায়ে কালবৈশাখী সেই ঝড়ের দিনগুলোতে আম কুড়ানো, পুটিদের সাথে সুখ মারার ঝাপাঝাপি, রাতে বজ্রপাতের আওয়াজে প্রতিবার মায়ের বুকে মুখ গোজা, সব কিছুই মনে পড়ছে ওর। নিচে মিষ্টি ঘরের বাচ্চারা ভিজছে, আনন্দ করছে, কিন্তু ওর তো আনন্দ নেই। তাই লুকিয়ে চুরিয়ে ছাদে চলে এসেছে ও। হঠাৎই আওয়াজ এলো, এইভাবে ভিজলে অসুখ করবে কিন্তু। পুরুষালী গলায় খানিকটা চমকে উঠে পিছনে ফেরল খই। বক্তাকে দেখেই চোখ বেরিয়ে আসার উপক্রম ওর। ঠোঁটে অমায়িক একটা হাসি ঝুলিয়ে রাকিন দাঁড়িয়ে। ওর খয়েরি রঙের শার্টটা ভিজে একাকার। ভেজা চুলগুলো থেকে পানি গড়াচ্ছে। খয়ের মনে হলো হয়তো ভুল দেখছে ও। হস্পষ্ট স্বরে বলল, নকশাদার, কেমন আছো? রাকিনের সুস্পষ্ট কথায় খই টের পেল এটা কোনো ভ্রম নয়। রাকিন সত্যিই এসেছে। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো ও। বলল, নকশাদার তুমি? রাকিন মুচকি হেসে চুলগুলো উল্টে ধরল। খয়ের দিকে এগিয়ে বলল, হ্যাঁ আমি, কোনো চিন না। তো তুমি
আশ্রমের স্কুলের 2য় তলা আর নতুন বিল্ডিংয়ের নকশা আমাদের কোম্পানি থেকে প্ল্যান করে তৈরি করেছেন সাদিক স্যার। অ্যাজ অ্যান আর্কিটেক্ট কোম্পানি আমাকেই পাঠিয়েছে এখানে, তাই এখানে আসা। সামনের বিল্ডিংয়ে বসে নকশা আঁকছিলাম। বাবা, ম্যাডাম দেখি এমন তুমুল বৃষ্টিতে এই বিল্ডিংয়ের ছাদে বসে। এমনিতেও এসেছি যখন, দেখা করতামই তোমার সাথে। এদিকে বৃষ্টিতে বেজেছ, কেউ বারণও করছে না, তাই ভাবলাম এখনই এসে একটু বকে চাই তোমাকে। খই ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল রাকিনের দিকে। এক শ্বাসে কথাগুলো বলে রাকিন আবার বলল, বললে না কেমন আছো, পড়াশোনা করছো তো ঠিক মতো? সাথে সাথে বাজ পড়ার শব্দ। খই চমকে উঠেছে। রাকিন ওর হাত টেনে এনে ছাদের সিঁড়ির দিকটায় দাঁড় করালো। এবার হাত দিয়ে নিজের মাথার চুল এলোমেলো করতে করতে বলল, গ্রামে তো আমাকে চিনি বাড়ি দিয়েছিলে, আজ তোমার নতুন বাড়িতে এলাম, এবারও সেই ভূত দেখার মোটে আছো নাকি কথা বলাটাই ভুলে গেছ শহরে এসে? কোনটা? খই অবাক চোখে শুধু দেখছে ওকে। কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। উত্তর না পেয়ে রাকিন হতাশ চোখে তাকালো খইয়ের দিকে। মিষ্টি ঘরের প্রজেক্টটা লিখনি সামলাচ্ছিল। আজ হঠাৎ এটার ফাইল চোখে পড়তেই থমকে গেছিল ও। এক প্রকার বাহানা করে চলে এসেছে ও এখানে। মূল উদ্দেশ্য ছিল খইয়ের খবর নেওয়া। আর এই মেয়ে তো সেই পুরনো শকিং এক্সপ্রেশনেই সময় পার করে দিয়েছে। রাকিন এদিক ওদিক তাকালো। ওদের ঠিক পাশেই পুরনো এক কাঠের তাক, তাতে আধ ভেজা একটা খবর কাগজ। রাকিন মুচকে এসে কাগজটা তুলল, কিছু একটা পড়ে বলল, বা, খইয়ের নাম দেখি খবরের কাগজে চেপেছে। বড় বড় চোখ করে তাকালো খই, উকি দিল খবরের কাগজটায়। রাকিন মুচকি হাসলো, ইশারায় খইকে জিজ্ঞাসা করলো, দেখবে? খই মাথা নাড়ালো তাড়াতাড়ি। রাকিন পেপার উল্টিয়ে তাতে একটা ছবি বের করে খইকে দেখিয়ে বলল, বাচ্চাটাকে দেখেছ? ওর বয়স মাত্র 8 বছর বয়স। এর মাঝে সে চাঁদ, সূর্য, মহাকাশের এমন সব তথ্য আবিষ্কার করেছে যে অনেক বড় বড় বিজ্ঞানীরাও তা আবিষ্কার করতে পারেনি। তাই ওর নাম খবরের কাগজে। খই অবুঝের মতন তাকিয়ে রইল শুধু। রাকিন পেপারটা মুড়িয়ে ধরে বলল, তো ম্যাডাম, ছবিটা আপনারও হতে পারত, কিন্তু আপনি তো কথা বলা, পড়াশোনা সব ছেড়ে দুঃখ বিলাস আর বৃষ্টি বিলাস করছেন, তাই এই ছবিটা আপনার না, দুঃখিত। খই চোখ নামিয়ে নিল। ভেজা ওড়না মুঠো করে দাঁড়িয়ে রইল শক্তভাবে। রাকিন বুঝলো এখনো পুরোপুরি মা হারানো শোক কাটিয়ে উঠতে পারেনি খই। ও পেপারটা সরিয়ে রেখে খইয়ের হাত মুঠো করে নিল। মাথা তুলে তাকালো খই। রাকিন কিঞ্চিত ঝুঁকে দাঁড়িয়ে বলল, শিক্ষার কোনো বয়স হয় না খই। প্রাতিষ্ঠানিক শিক্ষা যতটুকু দরকার যে কেউ সেটা যে কোনো জায়গা থেকেই পেতে পারে, কিন্তু নিজেকে গড়ার দায়িত্ব সবসময় নিজেকেই নিতে হয়। নিজের স্বপ্নকে ছুঁতে চাইলে নিজেকে তৈরি করতে হয় সেইভাবে। যদি এই মেয়ে এত অল্প বয়সে 1000টা ডিগ্রি ছাড়াই এত কিছু করতে পারে, তবে ওর মতো যে কেউই পারবে চেষ্টার অর্ধাবর্ষা দিয়ে পৃথিবী জয় করতে। যে কেউ, তুমিও খই। খই জল ভরা চোখে তাকিয়ে রইল ওর দিকে। রাকিন এবার ওর গালে হাত রেখে বলল, পারবে না? গালে থাকা রাকিনের হাতের দিকে তাকালো খই। আকস্মাৎ ঠোঁটে হাসি ফুটল ওর। রাকিনের হাতের উপর হাত রেখে বলল, আমি পারবো নকশাদার, পারবো আমি। তুমি এভাবে আমার পাশে থাকলে আমি সব পারবো, ঠিক পারবো। তুমি পাশে থাকলে। কথাটা শুনে রাকিন আটকে গেল। হাত সরিয়ে নিল খইয়ের গাল হাত থেকে। অসম্ভব তৃপ্ত এক হাসি উপহার দিয়ে উচ্ছ্বাস নিয়ে এক ছোটে নিচে চলে আসলো খই। ওর কথার ভঙ্গিমা আনন্দের কিছু তো আলাদাই ছিল, আর তা হয়তো রাকিনের ভয় বাড়ানোর জন্য যথেষ্ট ছিল। হাত মুঠো করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল রাকিন। কাকে দোষারোপ করবে ও? বারবার খইয়ের প্রতি দুর্বল করে দেয়া পারিপার্শ্বিককে, নাকি দুর্বল হয়ে পড়ার জন্য দায়ী ওই মায়াবিনীকে, নাকি অতীতকে ভুলতে চলা অসহায় নিজেকে? কাকে? খুদে গাইন একাডেমি, বাচ্চা কাচ্চা আর সঙ্গীত যন্ত্রের কলরবে মুখরিত এক পরিবেশ। গাড়ি থেকে নেমে ফুটপাতে দাঁড়ালো ইচ্ছে। পরনে থাকা সাদা নীলের সংমিশ্রিত শাড়িটার শুভ্র আঁচল সামনে হাতে ধরল। আর একবার চোখ বুলিয়ে নিল একাডেমির নেম প্লেটটায়। ওর আবেগ। এখান থেকে গান নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল ও। ওর মা গানের শিক্ষিকা ছিলেন এই একাডেমিতে। মায়ের সাথে খেয়াকে নিয়ে কত এসেছে ও এই একাডেমিতে, হিসাব ছাড়া। আর এই জন্য নাফিজা বেগমের কম ধমকাধমকেও শুনতে হয়নি খেয়াকে। তবুও লুকিয়ে চুরিয়ে আসতো দুজনে এখানে।
অতীত মনে করে মৃদে হাসলো ইচ্ছে। সময়ের সাথে যে বদলে গেছে সবটাই। ইচ্ছে একাডেমির ভিতরে ঢুকলো। আজ পুরো দিনটা এখানে বাচ্চাগুলোর সাথে কাটাবেও। ও ঢুকতে দেখেই একাডেমির অন্য দুজন শিক্ষিকা এগিয়ে এসে স্বাগতম জানালো ওকে। দেশে থাকলে প্রতি বছর এই দিনটা ইচ্ছে এখানে আসবে, এমনটা জানে তারা। ইচ্ছে সবার সাথে কথা বলল, কয়েকটা গার্ডিয়ান এসেও কথা বলল বেশ অনেকক্ষণ। হারমোনিয়ামে বেশ কিছু বাচ্চাকে সুরও শেখালো ইচ্ছে। তারপর চলে এলো একাডেমির পিছন দিকটার গার্ডেনে। ওর মা খেয়ার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটায়। একাডেমির বাকি সব বাচ্চাদের কেউ দোলনায়, কেউ রাইডারে, কেউ সাইকেল নিয়ে ব্যস্ত। ইচ্ছে ওদের সাথেও সময় কাটালো। বেশ অনেকক্ষণ থাকার পর সবে চলে আসবে বলে পাশ ফিরতে যাচ্ছিল ও। আচমকায় কেউ দ্রুত গতিতে এসে এক হাতে ওর হাত আর এক হাতে কোমর জড়িয়ে ধরে সরিয়ে নিয়ে আসলো আগের দাঁড়ানো জায়গা থেকে। শর্ট খামচা ধরে 2 সেকেন্ডের জন্য হলো সেই পুরুষ অবয়বটার বুকে মুখ গুজে রইল ইচ্ছে। খিচে বন্ধ করে নিল চোখ জোড়া। আকস্মিক এমন ঘটনায় একটুকু ভয় না হওয়ার নারী স্বভাব বিরুদ্ধ। সেই বিরুদ্ধাচরণ ব্যর্থ কঠোর মানবীর থেকে চোখ ফেরাতে ব্যর্থ হলো প্রাপ্ত নিজেও। নিষ্পেলক দৃষ্টিতে তাকিয়ে রইল ইচ্ছের দিকে। মিষ্টি ঘরের কিছু ছেলে মেয়েও এই একাডেমিতে আসে গান শিখতে। কাজ শেষে বাসায় ফেরার পথে ওদের দেখতে এসেছিল ও, কিন্তু আসার পর শুভ্র নীল শাড়িতে ইচ্ছেকে দেখে আর কিছুই চোখে পড়েনি ওর। একখানে শুধু ওর দিকে তাকিয়ে থেকে এগিয়েছে বাগানে। হঠাৎই খেয়াল হলো ইচ্ছের ঠিক পাশ দিয়ে একটা বাচ্চা সাইকেল নিয়ে এগোচ্ছে। বৃষ্টির জন্য পানি জমে কাদা হয়ে গেছে জায়গাটা। সাইকেল কাদার মধ্যে দিয়ে গেলে শাড়ি নষ্ট হবে ইচ্ছে, তাই ওভাবে ছুটে এসে সরিয়ে নিল ইচ্ছেকে। ঘটনা বুঝে উঠতেই মাথা তুলে তাকালো ইচ্ছে। প্রাপ্তকে দেখে বিস্ময়ের দৃষ্টি প্রসারিত হলো ওর। অবাক কণ্ঠে বলল, তুমি? প্রাপ্ত ধ্যান ভাঙল। ইচ্ছেকে না ছেড়ে ইশারায় ওর আগে দাঁড়ানো জায়গায় পাশের খাটটায় দেখালো। তারপর গম্ভীরভাবে দেখিয়ে বলল, ওখানে দাঁড়িয়েছিলে, বাচ্চাটা সাইকেল দিয়ে যাওয়ার সময় কাদা ছিটিয়ে দিয়ে যেত শাড়িতে। হ্যাঁ তো? ইচ্ছের স্পষ্ট প্রশ্ন মানে প্রাপ্ত হকচকিয়ে গেল। কোনো মতে বলল, তো তো তোমার শাড়ি নষ্ট হয়ে যেত না, তাই সরিয়ে এনেছি। ও তাই বুঝি। তো এখানে আমি সেফ, বাট তুমি সেফ তো মিস্টার গ্যাংস্টার? ইচ্ছে ঠোঁট চেপে হাসি আটকে বলল। ওর বলার ভঙ্গিমায় সন্ধিহান দৃষ্টি ছুড়ল প্রাপ্ত। কিছু বলে উঠতে যাবে, ঠিক ওর পিছন দিয়ে আর একটা বাচ্চা সাইকেল নিয়ে যাওয়ায় কদমাক্ত পানি ছিটে এসে একদম পায়ে লাগলো ওর। ইচ্ছে নিজেকে ছাড়িয়ে পিছিয়ে দাঁড়ালো তৎক্ষণাৎ। শাড়ির কুচি খানিকটা উঁচিয়ে ধরে দেখে নিল কোথাও কাদা লেগেছে কিনা। সবটা ঠিক আছে দেখে শ্বাস ছাড়লো ইচ্ছে। তারপর চোখ তুলে তাকালো প্রাপ্তর দিকে। তার নিষ্পলক চাউনি। ইচ্ছে ভ্রু নাচিয়ে আগে প্রাপ্তর পায়ের দিকে ইশারা করলো, তারপর মাথা নাড়িয়ে বোঝালো কাদা লেগে গেছে। মুখে একটা কথা না বলে শব্দ করে হেসে দিল ইচ্ছে। ওর ইশারা বুঝে উঠে রোবটের মতো নিজের পায়ের দিকে তাকালো প্রাপ্ত। প্যান্টের নিচের দিকে সত্যিই কাদা লেগেছে। একজনের শ্বাস ঠিক রাখতে গিয়ে নিজের কাপড়ের নিজেই কাদা লাগিয়ে নিল। তৎক্ষণাৎ তীক্ষ্ণ দৃষ্টিতে ইচ্ছের দিকে তাকালো প্রাপ্ত। ইচ্ছে তখনও হাসছে। প্রাপ্তর চাউনি পরিবর্তন হলো এবার। ইচ্ছের হাসিতে ওর মন প্রাণের শীতল বাতাস ছুঁয়ে দিয়ে গেল যেন। ইচ্ছে একটু এগিয়ে আস্তে আস্তেই বলল, এটা কি ছিল জনাব? আমার শাড়িতে কাদা লাগতে দিলে না ঠিক আছে, কিন্তু তোমার নিজের ড্রেস আপই তো নষ্ট হয়ে গেল। প্রাপ্তর চাউনিতে তখনও মুগ্ধতা। ইচ্ছে 2 হাত পিছনে গুজে আবারও খানিকটা এগিয়ে মাথা উঁচু করে বলল, এখন যদি বলি তবুও তোমাকে থ্যাঙ্কস দিব না তো? যদি বলি তোমার হাসিতে 16 আনেরই ওষুধ তো? আনমনে বলে দিয়ে প্রাপ্ত নিজেই থমকে গেল। হাসি থেমে গেল ইচ্ছেরও। স্তব্ধ হয়ে তাকিয়ে প্রাপ্তর কথার মানে খুঁজতে ওর চোখের দিকে তাকিয়ে রইল নিষ্পলক ভাবে। কিন্তু বুঝে ওঠার সুযোগ সময় কোনোটাই প্রাপ্তকে দেয়নি। এক মুহূর্ত না দাঁড়িয়ে বেরিয়ে এলো গার্ডেন থেকে। প্রেমার সাথে সময় চলছিল বেসুরোভাবে। ইচ্ছের দেখা না পাওয়া দিনগুলো প্রাপ্তর কাছে রঙহীন ক্যানভাসের মতন কাটতে লাগলো, তবে প্রকাশ করাটা হয়ে ওঠেনি। মিষ্টি করে নতুন স্কুল তৈরির কাজে বেশ ব্যস্ত সময় পার করতে হয়েছে ওকে। তাছাড়া খই লক্ষণীয়ভাবে সবটার সাথে মানিয়ে নিতে শুরু করেছে ইদানিং। মিষ্টি ঘরের বাচ্চাদের সাথে হাসতে শেখা, পড়াশোনায় আগ্রহ, আচরণ, অভিযোজন সবার সাথে ওর সাথেও টুকটাক কথা বলতে শুরু করেছে খই। এই তো সেদিন
সাদিক সাহেব ছিলেন না বলে খই নিজেই ওকে বলেছিল পড়াতে। মানা করেনি প্রাপ্ত, বরং খুশি হয়েছিল ওর পড়ার প্রতি জোর দেখে। তবে এটাও বেশ ভালো মতোই বুঝেছে ইচ্ছের সাথে জড়িয়ে গেছে ও। ইচ্ছেকে না দেখার অস্থিরতায় সুগভীর স্পষ্টতা ওকে অনুভব করতে শুরু করেছে ও। মনে মনে সারাক্ষণ ওকেই ভাবতে শুরু করেছে। না চাইতেও ইচ্ছের নামে এই বিপরীতে স্রোতস্বিনীতে বাঁধা পড়েছে ও। প্রেমনগরে আজ অস্বীকার করার কিছুই নেই, ইচ্ছেকে ভালোবাসে ও। ইদানিং রাকিনের কথা মতো নিজেকে সাজাতে শুরু করেছে খই। ওর নিজের কাছে এখন নিজেকেই নতুন লাগে। আয়নায় নিজেকে পরখ করে নিল খই। গ্রামের সেই শাড়ি পেঁচিয়ে দৌড়ে বেড়ানো মেয়েটা আজ মার্জিত 3 পিসে, ফিতায় বাঁধা বিনুনির চুল আজ উঁচু রাবারের ব্যান্ডে ঝুটি করা। সবটার জন্য নকশাদার দায়ী। মনে মনে কথাটা ভেবে মুচকি হাসল খই। রুম থেকে বেরোতেই দেখে প্রাপ্তদের বাসার পিছনের বাগানে সাফানের সামনে একটা কাগজ হাতে দাঁড়িয়ে মিষ্টি। খই কৌতূহলী হয়ে এগোতে লাগলো। মিষ্টি সাফওয়ানকে বলছে, আর কতদিন উত্তরের অপেক্ষা করবি তুই? যতদিন তুই উত্তর দিবি না। আমার উত্তর না হয় কি করবি? বলছিস তো এখান থেকে চলে যাব। তোর সামনে থাকার মুখ নেই আমার। বন্ধুত্ব মাঝে একাকিত্ব ভালোবাসা টেনে দেওয়াটা, তাকে প্রতিনিয়ত মনে করতে থাকা, বিপদের পাশে থাকা মানুষটার জন্যে এক প্রকার অপমান। আমি তাকে অপমান করতে পারবো না, দূরে চলে যাব তার থেকে। বড় বড় চোখে তাকালো খই। পরিস্থিতি বুঝে উঠতে সময় লাগলো না ওর। মিষ্টির দিকে তাকালো ও। এই মেয়েটাকে বুঝে ওঠেনি ও এখনো। কখনো মনে হয় প্রাপ্তকে আড়াল থেকে দেখে, কখনো মনে হয় প্রাপ্তকেই আড়াল করে। মেয়ে হয়ে মেয়ের চাউনি এটুকু বুঝেছে ও। মিষ্টি ওর হাতের কাগজটা তুলে ধরলো সাফওয়ানের সামনে। ওটা দেখেই চুপ মেরে গেল সাফওয়ান। নিজেকে সামলে একটা দীর্ঘশ্বাস ফেলে কাগজটা হাতে নিয়ে বলল, টপিসফেয়ার টেলার। আচ্ছা, ভালো থাকিস। এইটুকু বলেই সাফওয়ান পিছনে ফিরল। ও জানে মিষ্টির দিকে তাকালে আরো দুর্বল হয়ে পড়বে ও। খই মিষ্টির জবাবের কিছু বুঝেই উঠতে পারল না, তবে সাফওয়ানের কষ্টটা বেশ বুঝতে পারল। চলে আসবে বলে পা বাড়াতে যাচ্ছিল সাফওয়ান। হুট করে পেছন থেকে ওকে জড়িয়ে ওর পিঠে মাথা ঠেকালো মিষ্টি। চমকে উঠল সাফওয়ান, একসাথে খইও। মিষ্টি আস্তে করে বলল, যেখানে যাবি আমাকে নিয়ে যা সাফওয়ান। তোর মতো আমিও অনাথ, আমারও কেউ নেই এখানে। তোকে লাগবে আমার, প্লিজ নিয়ে চল আমাকেও তোর সাথে, তোর করে। সাফওয়ান থমকে গেল। কি বুঝে মুচকি হেসে বুকের উপরে থাকা মিষ্টির হাত জোড়ার উপর হাত রাখলো ও। চোখ বন্ধ করে নিল আবেশে। পুরোটাই দেখে খুশিতে নেচে উঠল খইয়ের মন। ও ছুটলো পিয়ালিকে সবটা বলবে বলে। একজোড়ে যেই না পিয়ালির ঘরে ঢুকেছে, বিছানায় স্কার্ফের এক টুকরো হাতে বাসবস্থায় প্রাপ্ত বলে উঠল, আই লাভ ইউ। ঠিক সেই সময় ওই ঘরের সামনে দিয়ে যাচ্ছিল সাদিক সাহেব। প্রাপ্তর কথাটা কানে গেছে তার। এক পা পিছিয়ে প্রাপ্তর রুমের দরজা দিয়ে ভিতরে তাকালেন উনি। রুমে প্রাপ্ত খই ছাড়া আর কেউ নেই। সাদিক সাহেবের চোখ পড়ল সোজা খইয়ের দিকে। তার ঠোঁটে খুশির হাসি, আর প্রাপ্তর চেহারায় মুগ্ধতা। হাসি ফুটল সাদিক সাহেবের ঠোঁটেও। প্রাপ্তর জন্য ভুল কাউকে পছন্দ করেননি তিনি। কিছুটা দেরিতে হলেও সেই হয়ে উঠেছে প্রাপ্তর ভালোবাসা, ওর সেই কল্পনা কন্যা খই। বাড়ি থেকে বেরিয়ে গেছে বলে কেয়া ইচ্ছে করে হারিয়ে যায়নি ইচ্ছে। তোমার জন্যই ও হারিয়ে গেছে আমাদের জীবন থেকে। ওর অভিমান করার কারণ তুমি ছিলে, ওর না ফেরার জন্য দায়ী ইচ্ছে তুমি। কথাগুলো বলে দুটো ছোট্ট ছোট্ট স্বর্ণের চুড়ি ইচ্ছের সামনে ছুঁড়ে মারলেন নাফিজা বেগম। সবে একটা প্রোগ্রাম শেষ করে বাসায় ঢুকেছিল ইচ্ছে। সিঁড়ি থেকে চুড়ি দুটো গড়িয়ে ওর পায়ের কাছে এসে ঠেকলো। এই দিনগুলো হাউজিং, মিউজিক সব মিলিয়ে অনেক ব্যস্ততায় কেটেছে ও। বড্ড ক্লান্ত লাগছিল ইচ্ছের, তবুও ঝুঁকে মেঝে থেকে তুলল চুড়িগুলো। ড্রয়িং রুমে তাকিয়ে দেখে সোফায় বসা থেকে দাঁড়িয়ে গেছেন নওশাদ সাহেব আর রাজিম মাহমুদ, আর সিঁড়িতে দাঁড়িয়ে তীব্র ঘৃণা আর রাগে কাঁপছেন নাফিজা বেগম। ইচ্ছে বুঝলো তার আকস্মাত রাগের কারণ। আজ আবারও রাজিম মাহমুদ ওর আর রাকিনের বিয়ের প্রসঙ্গে কথা বলতে এসেছেন হয়তো। চুড়ি দুটো মুঠোতে নিয়ে ইচ্ছে শান্ত স্বরে বলল, সিন ক্রিয়েট করো না ইসলাম, যা ভাবছো তেমন কিছুই ঘটবে না, তুমিও জানো এটা। রাগে নাফিজা বেগমের চোখ ফেটে জল বেরিয়ে এলো এবার। কঠোর কণ্ঠে বললেন,
কি ঘটবে না সেটা তো সময় বলবে, কিন্তু আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। ইচ্ছে আমার মেয়েটাকে কেড়ে নিয়েছো তুমি আমার কাছ থেকে, কোল খালি করে দিয়েছো আমার তুমি। নাফিজা, নওশাদ সাহেব কিছু বলবেন বলে এগোচ্ছিলেন, আজ তাকেও মানলেন না নাফিজা বেগম। হাত দিয়ে থামিয়ে দিয়ে বললেন,